সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জিকে এর 16তম লেকচারে গতকালকে হঠাৎ করে শেষ করে দেই ক্লাসটি। আজকে একটু বেশি সময় দিব। ধৈর্য এবং মনোযোগ নিয়ে সবাই বসতে হবে আজকে। বেশি সময় দিব, ধৈর্য এবং মনোযোগ নিয়ে সবাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ধন্যবাদ শাহিন আলমকে অনেকগুলো শেয়ার করার জন্য, মেনশন করার জন্য। আমি জানি না এখানে কি সবাই নোটিফিকেশন পায় না নাকি। আমি একটা এভরিওয়ান দিয়ে দিই, দেখি। আমি একটা এভরিওয়ান দিয়ে দিই। ওকে, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, আর 1 মিনিট সময় নেব সবার জয়েন করার জন্য। আচ্ছা, আমরা গতকালকে যে আলোচনার মধ্যে ছিলাম, ওকে, আমরা কি শুরু করতে পারি? আচ্ছা, আমরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিজিবি। বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি। যেটা হচ্ছে, এটার পূর্ব নাম হলো বিডিআর। পূর্ব নাম কি ভাই? বিডিআর। দেখেন, বাংলাদেশ, দেখেন রাইফেলস যেটা ছিল, বাংলাদেশ রাইফেলস, বিডিআর। তাহলে বিজিবি পূর্ণরূপ হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এইটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 23 জানুয়ারি 2011 সালে। অর্থাৎ এই যে বিডিআর নাম ছিল, বিডিআর থেকে কি হয়ে গেল? বিজিবি। এই বিজিবি যাত্রা শুরু করে হচ্ছে 23 জানুয়ারি 2011 সালে। 23 জানুয়ারি 2011 সালে। আর এই যে বিডিআর যেটা, এটা 1972 সালের একটা প্রতিষ্ঠান। এই 1972 সালের প্রতিষ্ঠানটা, আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহ হয়, মানে পিলখানা বিদ্রোহ হয়। সেই পিলখানা বিদ্রোহের কারণেই পরবর্তীতে এই নামকরণ চেঞ্জ হয়। আমরা যদি লিখি সদর দপ্তর পিলখানা, সদর দপ্তর হচ্ছে পিলখানা, পিলখানা ঢাকা। ওকে, এটা আমরা যদি বলি যে এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটা। ঠিক আছে, বিজিবি হচ্ছে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাহলে পিলখানা বিদ্রোহের তারিখটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিলখানা বিদ্রোহের তারিখটা আমরা একটু মুখস্থ রাখবো। পিলখানা বিদ্রোহের
তারিখটা আমরা একটু মুখস্থ রাখতে চাই, সেটা হচ্ছে 25 থেকে 26 ফেব্রুয়ারি, 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009। 2 দিন ব্যাপী হয় এই বিদ্রোহ। হ্যাঁ, এই বিদ্রোহ হয় 2 দিন ব্যাপী। পিলখানা বিদ্রোহ 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009 এই সালে এই পিলখানা বিদ্রোহ হয়। আমরা এটুকু মনে রাখবো, আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে। ওকে, আমরা এখন পুলিশে চলে যাব। বিজিবির পরে পুলিশ, পুলিশ পড়বো আজকে। হয়ে গেলে একটু ডান লিখতে হবে, ঠিক আছে? হেল্প মি, হয়ে গেলে ডান লিখতে হবে। আমরা মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণের মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে। এই জায়গাটা এবার গুরুত্ব সহকারে পড়াচ্ছি। এটা পড়ানোর পিছনে আপনারা কারণও জানেন, আমি গতকালকে বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী পড়াচ্ছি, এটা দেশের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন হতে পারে। সেই কারণে এই জায়গাগুলো আমাদেরকে একটু কমপ্লিট করতে হবে, কনফার্ম হতে হবে। আপনারা যদি একটু কষ্ট করে ডান লেখেন, হয়ে গেলে ডান লেখেন। কিভাবে কোনো কমেন্টস নাই কেন? হয়ে গেলে ডান লেখেন। পিছনে আপনারা ওকে, ওকে, তাহলে আমরা এখন চলে যাব বাংলাদেশ পুলিশ প্রশাসন। বাংলাদেশ পুলিশ প্রশাসন একটু কেটে গেছে, সমস্যা নাই, বুঝে নেন। বাংলাদেশ পুলিশ প্রশাসন হালকা কাটছে, সমস্যা নাই। বাংলাদেশ পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন এটাও হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। অধীনে এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এই যে পুলিশ, এটা একটা পর্তুগিজ শব্দ, এটাও হতে পারে পরীক্ষার প্রশ্ন। পুলিশ হচ্ছে পর্তুগিজ শব্দ। পুলিশ কি শব্দ? পর্তুগিজ। উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়, এটা বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে পড়াইছি। ব্রিটিশ আমলে উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু হয় 1861 সালে। এটা চালু করেন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এটা চালু করেন 1861 সালে। লর্ড ক্যানিং এই পুলিশ ব্যবস্থা চালু করেন। পুলিশের যদি সদর দপ্তরের কথা বলি, এটা হচ্ছে ফুলবাড়িয়া। হ্যাঁ, ফুলবাড়িয়া ঢাকা, বা যদি ফুলবাড়িয়া কেউ না চিনেন তাহলে পাশে একটু গুলিস্তান লিখে রাখেন। গুলিস্তান ঢাকা, ওই গুলিস্তানের সাথেই ফুলবাড়িয়া। হ্যাঁ, এটা ঢাকা, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে বাংলাদেশ ইন্টারপোলের সদস্য পদ লাভ করে 1976 সালে, এই লাইনটা লিখে রাখতে হবে।
অর্থাৎ আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদস্য পদ বাংলাদেশ লাভ করে। ইন্টারপোল সদস্য পদ লাভ করে 1976 সালে। ইন্টারপোলের সদস্য পদ লাভ করে 1976 সালে। ওকে, দেখেন এরপরে বাংলাদেশ পুলিশ একাডেমি। বাংলাদেশ পুলিশ একাডেমি, এটার অবস্থান সারদা, রাজশাহী। সারদা, রাজশাহী। বাংলাদেশ পুলিশ একাডেমির অবস্থান হচ্ছে সারদা, রাজশাহী। এটা প্রতিষ্ঠা হয় 1912 সালে। 1912। এই যেখানে পুলিশের যে ট্রেনিং হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি। ওকে, এটা যে ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয় এটা প্রতিষ্ঠা করেন, তার নাম হলো লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ এই ভাইসরয় হচ্ছে এই বাংলাদেশ পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। কে করেন? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ হচ্ছে এই পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? বাংলাদেশ পুলিশ একাডেমি। ওকে, দেখেন খেয়াল করেন, এই জায়গাগুলো কিন্তু মানে জানাই লাগবে, কিছু করার নাই, আর ইগনোর করার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশ পুলিশের প্রথম ডিআইজি, পুলিশের প্রথম ডিআইজি, একটু খেয়াল করেন, বাংলাদেশ পুলিশের প্রথম যিনি ডিআইজি তার নাম এম এ খালেক। ডিআইজি বলতেছি কেন, আইজি, আইজি সরি, ডিআইজি আমাদের পড়তেই হবে না, ডিআইজি তো কতজনই হয়। আইজি, দেখেন প্রথম আইজি হচ্ছে এম এ খালেক। এগুলো মনে রাখতে হবে। এম এ খালেক, প্রথম আইজি হচ্ছে এম এ খালেক। প্রথম আইজি হচ্ছে কে? এম এ খালেক। আর প্রথম আমাদের ডিআইজি পড়তেই হয়, তাহলে প্রথম নারী ডিআইজি, প্রথম প্রথম নারী ডিআইজি, তাহলে প্রথম নারী ডিআইজি হচ্ছে ফাতেমা বেগম। ফাতেমা বেগম, প্রথম নারী ডিআইজি হচ্ছে ফাতেমা বেগম। ওকে, এরপরে প্রথম নারী ওসি, প্রথম নারী ওসি হোসনে আরা বেগম। হোসনে আরা বেগম, প্রথম নারী ওসি হচ্ছে হোসনে আরা বেগম। ওকে, এরপরে হচ্ছে প্রথম মডেল থানা, আমরা আরেকটা লিখবো, প্রথম মডেল থানা। প্রথম মডেল থানা হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। ভালুকা, ময়মনসিংহ।
ওকে, তাহলে আমরা নেক্সটে আগাই। বাংলাদেশ পুলিশ বাহিনী দেখলাম আমরা, বাংলাদেশ জি। আজ সবাই কই? আচ্ছা, ঠিকই বলছে, আজকে সবাই একটু ইয়া হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কমেন্টস তো কম, ভালো, কমেন্টস কম করা ভালো, ক্লাস করতে হবে আর কি। পুলিশের পদসোপান নিয়ে আমরা কথা বলবো। পুলিশের পদসোপান, পদসোপান আমাদের সবচেয়ে বড় পদ হচ্ছে আইজি। হ্যাঁ, আইজি, ইন্সপেক্টর জেনারেল। আর সবচেয়ে ছোট পোস্ট যেটা, সেটা হচ্ছে কনস্টেবল। সবচেয়ে ছোট পোস্ট কনস্টেবল, সবচেয়ে বড় আইজি, সবচেয়ে ছোট পোস্ট কনস্টেবল। ব্রিটেনে আবার, মানে যুক্তরাজ্যে ঠিক উল্টা। যুক্তরাজ্যের সবচেয়ে বড় পোস্টের নাম হচ্ছে কনস্টেবল, আর সবচেয়ে ছোট পোস্টের নাম হচ্ছে আইজি। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু ঠিক উল্টাটা, বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা এখন র্যাবের কাছে চলে যাব। এটা হয়তো হয়ে গেছে সবার, আমরা একটু র্যাবের কাছে যাই। র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। লেখেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এর পূর্ব নাম হচ্ছে, এর একটা পূর্ব নাম, এর পূর্ব নাম হচ্ছে র্যাট, RAT, র্যাপিড অ্যাকশন টিম। র্যাপিড অ্যাকশন টিম, পূর্ব নাম হচ্ছে র্যাপিড অ্যাকশন টিম, র্যাট। এটা যে আইনে এটা গঠন করা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট। দেখেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। এই অনুযায়ী আমাদের এটা হচ্ছে 2004 সালে এটা প্রতিষ্ঠা বা যাত্রা শুরু করে। 2004 সালে যাত্রা শুরু। আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979, 2000 সালে এটা যাত্রা শুরু করে। এটার পূর্ব নাম ছিল র্যাট, র্যাপিড অ্যাকশন টিম। বর্তমান নাম র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটা আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979, 2000 সালে যাত্রা শুরু করে। ওকে, আজকে উপস্থিতি কম কেন? ঘটনা কি? দেখেন, র্যাব সম্পর্কে আমাদের যে কথাবার্তাগুলো, র্যাবের সদর দপ্তরটা লিখবো শুধু আমরা। সদর দপ্তর, সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। সদর দপ্তর হচ্ছে কুর্মিটোলা, ঢাকা। প্রথম মহাপরিচালক, র্যাবের প্রথম মহাপরিচালক আমরা লিখব প্রথম মহাপরিচালক হচ্ছে আনোয়ারুল ইকবাল।
আনোয়ারুল ইকবাল। প্রথম মহাপরিচালক হচ্ছে আনোয়ারুল ইকবাল। ওকে, তাহলে র্যাব শেষ, র্যাবের আলোচনা শেষ। হ্যাঁ, এবার র্যাবের পরে আমরা চলে যাব আনসার ভিডিপি। আনসার ভিডিপি, ভিডিপি হচ্ছে ভিলেজ ডিফেন্স পার্টি, ভিডিপি। দেখেন এগুলো আপনাদের কখনো পড়া হয় নাই, কিন্তু আমাদেরকে এখন পড়তে হবে, দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে এইগুলো এখন পড়তে হবে। ডিফেন্স পার্টি, ভিলেজ ডিফেন্স পার্টি, ভিডিপি, ভিলেজ ডিফেন্স পার্টি। ওকে, এইটার সদর দপ্তর হচ্ছে খিলগাঁও, সদর দপ্তর হচ্ছে খিলগাঁও, ঢাকা। দেখেন অনেকেই হয়তো এটা জানেনই না, আসলে হয়তো পারতেনই না। সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। সদর দপ্তর হচ্ছে খিলগাঁও, ঢাকা। একটু খেয়াল করেন, সদর দপ্তর হচ্ছে খিলগাঁও, ঢাকা। আর এদের সাথে যে আনসার একাডেমি আছে, এদের একাডেমি যেটা, যেখানে প্রশিক্ষণ হয়, যদি এটা বলে আনসার একাডেমি, যদি আনসার একাডেমিটা চলে আসে, যে আনসার একাডেমি কোথায়, যেহেতু কয়দিন আগে আনসার আনসার, হ্যাঁ সবই তো হইল, সব আন্দোলনই তো দেশে হইল, কিছু তো বাকি নাই মনে হয়, খালি অবিবাহিতদের বিয়ে করার মিছিল বাকি আছে, যে একটা করে বিয়ে চাই নাকি। বাংলাদেশে আন্দোলনের কোনো কিছু বাকি নাই, শুধু বিয়ের মিছিলটা বাকি আছে। ঠিক আছে, বিয়ের জন্য সবাই মাঠে নামুক। দেখেন, তাহলে আনসার একাডেমি হচ্ছে 1976 সালে, এটা হয় 1976 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই আনসার একাডেমি যেটা 1900, এটা বলে লিখে ফেলছি। দেখেন আনসার একাডেমি কোথায় অবস্থিত এটা লিখতে চাইছিলাম, এটা হলো সফিপুর, সফিপুর গাজীপুর, সফিপুর গাজীপুর। আমি কি কমেন্টস আসতেছে না কেন? আচ্ছা, সফিপুর গাজীপুর। দেখেন লিখে রাখেন, সফিপুর গাজীপুর। আমি জানি আপনাদের 10টায় ক্লাস করতে কষ্ট হচ্ছে, তারপরও এই মুহূর্তে কিছু করার নাই, আর একটা সপ্তাহ সবাইকে ধৈর্য ধরতে হবে, দেন আপনাদের পছন্দ বা পছন্দের সময়টাকে আমরা ইয়ে করতে পারবো, আশা করছি। এবার আসেন বাংলাদেশের স্পেশাল বাহিনী, আশা করছি। এবার আসেন স্যার একটা গান শোনান। গান তো আমি পারি না ভাই, গান পারলে তো শোনাইতামই। কল দিও না রাতে, বউ পাশে থাকে। দেখো আনসার একাডেমি, সফিপুর গাজীপুর। ওকে, তাহলে আনসার একাডেমি। আমরা বাংলাদেশ স্পেশাল বাহিনীতে যাব এখন। বাংলাদেশ স্পেশাল বাহিনী, ওকে, বাংলাদেশ স্পেশাল বাহিনী। আমরা স্পেশাল বাহিনী সম্পর্কে জানবো। ওকে,
বাংলাদেশ স্পেশাল বাহিনী। প্রথমে আমরা দেখব এস এস এফ, এস এস এফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। কবিতা শোনাবো, কবিতা, আমি তো গান পারি না, কবিতা শোনাবো আজকে, আবৃত্তি করব, হ্যাঁ, ভাত দে হারামজাদা, এই রফিক আজাদের কবিতা আবৃত্তি করে সবাইকে শোনাবো, ঠিক আছে? ও আজকে ফেসবুকের প্রবলেম এটা। আচ্ছা, তাহলে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকার ঘোষিত ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করে। কে কে? দেখেন, এগুলো জেনে নেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার ঘোষিত ভিআইপিদের ভিআইপিদের নিরাপত্তা প্রদান করে। ভিআইপিদের নিরাপত্তা প্রদান করে। বুঝছি, একটা কবিতা না শোনাইলে গরম হবে না আজকে। ও আজকে ফেসবুকের কমেন্টস অফ, এটাই তো মনে হচ্ছে আমার কাছে আসলে। নাইলে এই গ্রুপে যে পাগলা কমেন্টস আসে, কোনো কমেন্টস নাই। বেশ বেসুরো কণ্ঠে গান শুনেছি, তারপরও কমেন্টস নাই। আচ্ছা, বাংলাদেশ স্পেশাল বাহিনী, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদান করে এসএসএফ। ওকে, এটা সদর দপ্তর হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়। স্যার ক্লাস 10 মিনিট পরে পাইছি। হ্যাঁ, আজকে একটু সমস্যা হচ্ছে কেন যেন, হ্যাঁ, এটার কার্যালয় কোথায়? এই সমস্যা হচ্ছে কেন? কার্যালয় হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বা সদর দপ্তর লিখতে পারি আমরা। প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়। ওকে, আমারও আজকে একটা ইয়ে আসতেছে না, হ্যাঁ, আহ, একটা ইয়া লাগবে, মানে একটা ভাব আসতে হবে, ইয়ের মধ্যে, ক্লাসের মধ্যে একটা ভাব আসতে হবে। তো ভাব আসার জন্য একটু কবিতা আবৃত্তি করি, ঠিক আছে? একটু কবিতা আবৃত্তি করি। ওকে, সবাই এগ্রি? তাহলে আমরা এটা দেখেন, আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদান করে। সদর দপ্তর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক আছে? আরেকটা আছে, পরে একটা কবিতা শুনাই, যেমন পিজিআর, পিজিআর তো হচ্ছে পিজিআর, খেয়াল করেন, পিজিআর। একটা কবিতা শুনাই, যেমন, আচ্ছা, পিজিআর। ওকে, পিজিআর হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, এটা হলো আহ, রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী। ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী হচ্ছে পিজিআর। ওকে, তাহলে দেখেন আমাদের মোটামুটি এই জায়গাটা কিন্তু হয়ে গেল। আহ
আরেকটা হচ্ছে, যেহেতু এই রিলেটেড পড়ালেখা করতেছি, সেটা হলো কারাগার আর কি, কারাগার। হ্যাঁ, যেহেতু বর্তমান জেলে বেশি যাইতেছে, আহ ধরাধরি ধরপাকড় বেশি হচ্ছে, অনেকেই হয়েছে, কারাগার নিয়ে একটু লেখাপড়া করি আমরা। দেখেন, আমি কিন্তু খুব আধুনিক মানুষ। হ্যাঁ, আমি একদম সময়ের সাথে সব মিলাই মিলাই পড়াই, যেগুলো আলোচিত থাকে, হ্যাঁ, সেইগুলোই কিন্তু আমি পড়াই। দেখেন, কারাগার নিয়ে কথা বলবো। বাংলাদেশের মানে কারা প্রশাসনের সূচনা হয় কবে? কারা প্রশাসন, অর্থাৎ এই কারাগারের যে প্রশাসন থাকে, এটাকে বলে কারা প্রশাসন। কারা প্রশাসনের সূচনা, ঠিক আছে? এই যে আহ, কারা প্রশাসনের যে সূচনাটা, এইটা হয় 1864 সালে। কারা প্রশাসন, এটা হয় 1864 সালে। আর স্বাধীন বাংলাদেশে হচ্ছে 1971 সালেই এটা শুরু হয়। এই উপমহাদেশ শুরু হয় 1864 সালে, আর স্বাধীন বাংলাদেশে শুরু হয় 1971 সালে। 1900 কত সালে? 71 সালেই এটা শুরু হয়। এখন কয়টা কারাগার, হ্যান ত্যান, এই কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা জাস্ট দেশের প্রথম নারী কারাগার এইটা শুধু লিখব। দেশের প্রথম নারী কারাগার। দেখেন, আমি লিখি তো, আমার হাতে যশ আছে। হ্যাঁ, যেটা লিখি, নতুন নতুন জিনিস লিখি, পরীক্ষা বা চলে আসে। দেশের প্রথম নারী কারাগার, এটা হচ্ছে কাশিমপুর কারাগার 3। কাশিমপুর কারাগার 3, এটা গাজীপুরে। কাশিমপুর কারাগার 3, এটা হচ্ছে গাজীপুরে। ওকে, তাহলে দেশের প্রথম নারী কারাগার, দেশের প্রথম নারী কারাগার। আচ্ছা, ঠিক হয়ে গেছে। হ্যাং হয়েছিল আজকে, বোধহয় নেটওয়ার্কে কোনো সমস্যা আছে। হ্যাঁ, নেটওয়ার্কে কোনো সমস্যা আছে নাকি? নাকি বুঝলাম না। হ্যাঁ, নেটওয়ার্কে কোনো সমস্যা? আচ্ছা, যাই হোক, সমস্যা থাকুক না থাকুক, যাই হোক, আমরা আবার জয়েন করেছি, প্রবলেম হয় নাই। আমরা গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলবো এই মুহূর্তে। গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলবো, নাকি আগে কবিতা শুনবো? আচ্ছা, কবিতা শুনোই, রফিক আজাদের সেই আহ বঙ্গবন্ধু সরকারকে উদ্দেশ্য করে রফিক আজাদ, এই যে বাংলা সাহিত্যে বেশ কিছু মানে কবি এবং লেখক আছেন, যেমন রফিক আজাদ, তারপরে হচ্ছে আহমদ ছোপা, এরা আপোষহীন, এরা কাউকে কখনো মানে নাই। আহ যা আসছে ভেতরে সব বলে দিয়েছে। তো এরকমই একটা কবিতা, যে কবিতার লাইনটাও পরীক্ষায় চলে আসতে পারে। আমি ইরিলিভেন্ট কোনো কথাবার্তা বলি না কখনো, এমনি এমনি। তো কবিতার নাম হচ্ছে ভাত দে হারামজাদা, রফিক আজাদ। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শরীর বৃত্ত বোপে, অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চরিত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিয়েছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর। ভাত চাই, এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম। সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই, মাটির শান্তি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক যে চাই সে নিয়ে যাক, যাক ইচ্ছে তাকে দিয়ে দাও। জেনে রেখো আমার এসব এর কোনো প্রয়োজন নেই। যদি তা মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টনিষ্ঠ আইন কানুন, সম্মুখে যা পাবো খেয়ে নেব অবলীলাক্রমে।
যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে, সর্বপরিবেশে গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে স্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমা, জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে খিচুড়ি ফেললা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হয় মানচিত্র খাবো। চলাচলকারী পথ। আচ্ছা, আমরা এখন গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার কাছে চলে যাব। আহ প্রথমত এনএসআই নিয়ে কথা বলবো। ওকে, গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলবো।